হ্যালো স্টুডেন্ট, এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস 12 এ বিজনেস স্টাডিজের এক্সাম ছিল। তো এমসিকিউ গুলোর কারেক্ট অ্যান্সার গুলো নিয়ে আমি একটু ডিসকাশন করছি, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এক্সাম কেমন হলো। আমি 1 মাস আগে সাজেশন দিয়েছিলাম, সাজেশন থেকে তোমরা কতটা বেনিফিটেড হয়েছো, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো, আমরা এমসিকিউর কারেক্ট অপশনগুলো নিয়ে বলছি, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেনটা, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আমি যে এমসিকিউ সলিউশন করেছিলাম, কালকেও লাইভ ক্লাসে এসেছিলাম, বলেছিলাম পিটার ডাকার। এখনো বলছি পিটার ডাকার, এখনো বলছি পিটার ডাকার। কিন্তু তোমাদের বইতে অনেকে হেনরি ফেয়াল করেছে, ঠিক আছে? অনেকে হেনরি ফেয়াল করেছে। অ্যাকচুয়ালি কি হয়, আধুনিক ব্যবস্থাপনার জনক আগে আগে হেনরি ফেয়াল ছিল, কিন্তু বর্তমানে আধুনিক মানে পিটার ডাকার এমন এত সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছে, যার জন্য বর্তমানে পিটার ডাকারকে তোমার আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এবার এটা হচ্ছে কনফিউজিং কোশ্চেন। অ্যাকচুয়ালি অনেক টিচার পিটার ডাকারকে রাইট করতে পারে, এবার হেনরি ফেয়ালকেও রাইট করতে পারে, ঠিক আছে? এবার বোর্ডের কাছে যে অ্যান্সার থাকবে ওরা সেটাকেই রাইট করবে, ঠিক আছে? তো আমি আবার বলছি, তোমরা যদি এখনো গুগল করো, গুগলে পিটার ডাকারই দেখাবে। কিন্তু তোমাদের বই তো অনেকটা পুরোনো দিনের থাকে না? তো অনেক দিন আগেকার নোট, কিন্তু এখন যে নতুন সব বই বেরোবে ওখানে পিটার ডাকারই লেখা থাকবে। অ্যাকচুয়ালি পিটার ডাকারই হচ্ছে আধুনিক ব্যবস্থার জনক। আমি কনফিউশনটা দূর করে দিলাম, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নিম্নলিখিত কোনটি ব্যবসার সামাজিক উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি? নিচের কোনটি সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয়? একক প্রচেষ্টা, ঠিক আছে তো? বৈজ্ঞানিক ব্যবস্থার জনক কাকে বলে? এফ ডব্লিউ টেলর। পুনর্বার পুনর্বার ব্যবহার্য পরিকল্পনা অন্তর্ভুক্ত কোনটা? এটা হবে এগুলির সবকটি, ঠিক আছে? নেক্সট, কার্যকালের ভিত্তিকে পরিকল্পনা কবে ভাগ করে? ৩ ভাগে, ঠিক আছে? ৩ ভাগে ভাগ করা যায়। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী আর মধ্যমেয়াদী যেটা ছিল, ঠিক আছে তো? নিচের কোনটি ভার অর্পণের উপাদান নয়? উন্নয়ন। উন্নয়ন ভার অর্পণের উপাদান নয়। ব্যবস্থা ব্যবস্থাপনাকে বিবেচনা করা হয় কলা ও বিজ্ঞান উভয় হিসেবে। নিচের কোনটি কর্মীপদ পূরণের অংশ নয়? তুমি দেখবে তোমাদের বইতে আমি কালকেও এমসিকিউ তে করেছি প্রশিক্ষণ, বইতে এটাই লেখা আছে, নায়কের বইতে দেখবে প্রশিক্ষণ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বলছে যে কর্মীদের যে পদ পূরণ হবে, তার মাধ্যমে কর্মীপদ পূরণ হতে পারে, নিয়োগের মাধ্যমে হতে পারে, নির্বাচনের মাধ্যমে হতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু কর্মীপদ পূরণ হয় না, ট্রেনিং। দাক্ষালতা জ্ঞাতকরণ বলতে কি বোঝায়? এটা হচ্ছে অনিয়মমাফিক জ্ঞাতকরণ। নেক্সট, নিয়োগের বাহ্যিক উৎসগুলির মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? ঠিক আছে? নিয়োগের বাহ্যিক উৎসগুলির মধ্যে দেখো কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে, ঠিক আছে তো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে এগুলির কোনটিই নয়। এগুলির কোনটিই নয় হবে। ঠিক আছে? যে নিয়োগ করা হয় তার বাহ্যিক উৎসগুলোর মধ্যে কোনটা নয়? এইগুলো সবই আভ্যন্তরীণ উৎস। বাহ্যিকের মধ্যে এখানে বাহ্যিক একটাও নেই। তাই এগুলির কোনটিই নয় হবে। নিচের কোনটি নিয়ন্ত্রণের কাজ নয়? অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা নিয়ে আমার ডাউট আছে। ঠিক আছে? এটা আমার যতদূর মনে পড়ছে উৎপাদন ক্ষমতা হ্রাস। ঠিক আছে? কোন প্রতিষ্ঠানের পুঁজি সংগ্রহের উৎস স্থির করার সিদ্ধান্তটি কি? এটা কারেক্ট অ্যান্সার হবে আর্থিক সিদ্ধান্ত। লভ্যাংশ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করে কিসের উপর? মুনাফার পরিমাণের উপর নির্ভর করে, সরকারের কর নীতির উপর নির্ভর করে, শেয়ার বাজারের প্রতিক্রিয়া, সবকিছুর উপরই কিন্তু নির্ভর করে। এগুলির সবকটি। নিচের কোনটি কার্যকরী মূলধনের উৎস নয়? ঋণপত্র, কারেক্ট অ্যান্সার হবে ঋণপত্র। ট্রেজারি বিল ব্যবহার করা হয় স্বল্পমেয়াদী ঋণ নেয়ার জন্য। তারপর, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হওয়ার জন্য কোন কোম্পানির ন্যূনতম মূলধন কত হওয়া প্রয়োজন? ৩ কোটি। এর কারেক্ট অ্যান্সার হবে তোমার ৩ কোটি। নেক্সট, ভারতে বর্তমানে মোট স্টক এক্সচেঞ্জ সংখ্যা কটা? ২৪ টা। সহজলভ্য পণ্য কোনটা? ভোগ্য পণ্যগুলোকে সহজলভ্য পণ্য বলে। ভোগ্য পণ্য বলতে এখানে উপভোক্তার পণ্য। উৎকৃষ্ট গুণমানের উৎপাদনের মাধ্যমে ক্রেতা সৃষ্টি সম্ভব, এটি হলো পণ্যমুখী ধারণা। ঠিক আছে? নিচের কোনটি বিক্রয় সম্প্রসারণের অন্তর্ভুক্ত নয়? দেখো, বিনামূল্যে নমুনা বিতরণ, এটা
বিক্রয় সময় অন্তর্ভুক্ত, তোমরা পড়বে বইতেই লেখা আছে। ডিসকাউন্ট কুপন বিতরণ এটাও অন্তর্ভুক্ত। প্রতিহত অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত নয় কোনটা, ডিলারদের কাছে পণ্য প্রদর্শন। তোমরা বই দেখবে, বইতে পুরো পরিষ্কারভাবে লেখা আছে, আমি এমসিকিউর অপশনে বলছি না, বইয়ের মধ্যে টেক্সটে লেখা আছে এটা। বলেছে ওখানে লেখা ছিল এইভাবে, বিক্রয় সম্প্রসারণের মধ্যে কোনগুলো পড়ে, বলেছে এটা পড়ে, এটা পড়ে, ঠিক আছে, এটা পড়ে, কিন্তু এইটা ছিল না। আচ্ছা, জাতীয় কমিশনের রায়ের বিরুদ্ধে কত দিনের মধ্যে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে? ঠিক আছে, 30 দিনের মধ্যে, কারেক্ট অ্যান্সার হবে 30। নেক্সট, রাজ্য ক্রেতা কমিশন সভাপতি নিয়োগ করেন কি? রাজ্য সরকার। নেক্সট, জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা কতজন? 3 জন। নেক্সট, নেক্সট তো হয়ে গেল এমসিকিউ। তোমরা 24 জন কটা রাইট করছো বলো, আর কোনো কোশ্চেনে ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তারপর ওটা দেখে নিয়ে আমি পিন কমেন্ট করে দেবো কারেক্ট অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এসএ কিউ গুলো, দেখো এসএ কিউ গুলো এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এবার হচ্ছে বড় কোশ্চেন, যে 4 নম্বরের যে 7টা লিখতে হয় এই পার্ট থেকে, সেখানে কি কোশ্চেন এসেছিল দেখো। এই কোশ্চেনটা পুরোপুরি কমন ছিল, একের দাগের কোশ্চেনটা। তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছো একের দাগের কোশ্চেনটা। 1 মাস আগে সাজেশন দিয়েছিলাম, আমি যে গ্রিন কালিতে হাইলাইট করেছিলাম ওখান দিয়েই দিয়েছি সব কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা, এটা একটু আনকমন ছিল, আমি বলছি, আমি বলেই দিচ্ছি এটা একটু আনকমন ছিল, কারণ আমি দিয়েছিলাম কারবারি পরিবেশের বৈশিষ্ট্য, দিয়েছে গুরুত্ব। তুমি যদি বৈশিষ্ট্যটাকেই যদি এদিক ওদিক করে লিখে দাও, তোমাকে 4-এ কিছু না হলেও তো 2 দেবে। এবার পরিকল্পনা প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো, এর সাথে পার্থক্যটা কমন ছিল, ঠিক আছে? আর সংগঠন, আমার এই কোশ্চেনটা আনকমন ছিল, আর ওই কারবারি পরিবেশ, এই দুটো আনকমন ছিল। এছাড়া বাকি পেপারে ফুল কমন ছিল, আর কিছু আনকমন কিছু ছিল না, দেখতে পাচ্ছ তোমরা সব। ইংলিশগুলো দেখিয়েছি। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট? ওই যে বললাম, হেনরি ফেয়ার আর পিটার ডাকার, কনফিউশন আছে, কেউ পিটার ডাকার লিখেছে, কেউ হেনরি ফেয়ার লিখেছে। 2-এর অ্যান্সারটা হবে তোমার, একটা করে বলে দিচ্ছি, 2-এর অ্যান্সারটা কি বলেছিলাম, 2-এর অ্যান্সারটা হবে তোমার ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট। 3-এর অ্যান্সারটা হবে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ কোঅর্ডিনেশন, ঠিক আছে? তো এই অ্যান্সারটা, 3-এর অ্যান্সারটা আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, এটা হবে এই যে লাস্টেরটা, ডির পয়েন্টটা হবে। 4-এরটা হবে এফ ডব্লিউ টেলর। 5-এরটা হবে অল অফ দিস, ঠিক আছে তো? 6-এরটা হবে 3। 7-এরটা, 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ডেভেলপমেন্ট, ঠিক আছে তো? 8-এর কোশ্চেনটা হবে বোথ। 9-এর কোশ্চেনটা হবে তোমার ট্রেনিং। 10-এর কোশ্চেনটা হবে ইনফর্মাল অর্গানাইজেশন, মানে কমিউনিকেশন। তারপর 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমার এগুলির কোনোটিই নয়। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমার এইটা হবে, রিডাকশন ইন প্রোডাকশন ক্যাপাসিটি। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ফিনান্সিয়াল ডিসিশন। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অল অফ দিস। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ডিবেঞ্চার। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে বড়োয়িং শর্ট টার্ম লোন। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে 3 কোটি। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে 24। 19 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে কনজিউমার গুডস। 20 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমার প্রোডাক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। 21 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমার
সি, এই যে এটা প্রোডাক্ট ডিমনস্ট্রেশন টু ডিলার্স। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে 30। 23 নম্বর কোশ্চেন অ্যান্সারটা হবে স্টেট গভর্নমেন্ট। 24 নম্বর কোশ্চেন অ্যান্সারটা হবে 3। এই ছিল এমসিকিউ। এবার এসএকিউ গুলো দেখে নাও, ইংলিশ ভার্সনে কোশ্চেনগুলো আছে। তো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? বিকাল 5:30 থেকে আমাদের কস্ট ট্যাক্সের ম্যারাথন এমসিকিউ আছে, ঠিক আছে? ম্যারাথন এমসিকিউ লাইভ আছে। তোমরা যারা যারা জয়েন হতে ইচ্ছুক অবশ্যই জয়েন করবো, জয়েন হয়ে যেও। 5:30 থেকে আমাদের লাইভ ক্লাস আছে, ম্যারাথন লাইভ ক্লাস হবে, যে এটা 1 ঘন্টার মতন একটা ক্লাস হবে। ওখানে আমরা সমস্ত এমসিকিউ নিয়ে ডিসকাশন করবো। তো চলো, টাটা, বাই বাই, ধন্যবাদ।